নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম আলোচনা ক্লাস। উপাসিকা কালকে কত পর্যন্ত হয়েছিল? বান্দা আমাদের 248 পৃষ্ঠার মধ্যে ওই প্রথম প্যারা আধ্যাত্মিক, এই 6টি আধ্যাত্মিক ধাতু এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল। আধ্যাত্মিক গুলো রূপালম্বন, রূপ ধাতু, শব্দালম্বন শব্দ ধাতু, গন্ধালম্বন গন্ধ ধাতু, রসালম্বন স্পষ্টবালম্বন ধর্মায়তন ইত্যাদি ইত্যাদি অনুসারে ধাতু, ধর্মালম্বন ধর্ম ধাতু। এই 6টি বহিরস্থ ধাতু এতর পর্যন্ত আমাদের তার কোনো কিছু নাই, বুঝলেন না? যেমন রূপ, রূপের পুরো সব রূপকে একত্রিত করে রূপের একটা গুণাবলী আছে, গুণধর্মতা আছে, মঙ্গল গুণধর্মতা আছে। ওই গুণধর্মতাকে বুঝতে জানতে রূপধাতু। তারপরে শব্দ, শব্দের একটা গুণধর্মতা আছে, ওইটাকেই বলা হয় শব্দ ধাতু। এভাবে বাকি সবগুলো। এরপরের পেরাতে কুশলাকুশল দ্বিবিধ চক্ষু বিজ্ঞান, ওই চক্ষু বিজ্ঞান ধাতু। আমরা চক্ষু বিজ্ঞান সম্পর্কে পড়েছি এবং ওই চক্ষু বিজ্ঞানের গুণাবলী ক্ষমতা কদ্দূর আমরা জেনেছি বুঝেছি। কালকেও আমাদের এটা আলোচনা হয়েছিল না? এটা চক্ষু বিজ্ঞান ধাতু। সেই রূপে বাকি শ্রোত বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু, দ্বিপঞ্চ বিজ্ঞান ও মনোধাতু ত্রিক বাদ অবশিষ্ট 76 প্রকার মনোবিজ্ঞান মনোবিজ্ঞান ধাতু। মনোধাতু ত্রিক বাদ দিয়ে দ্বিপঞ্চ বিজ্ঞান এবং মনোধাতু ত্রিক বাদ দিয়ে 13টা হবে। হ্যাঁ, আর বাকি 76টাই হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। মনোবিজ্ঞান ধাতু। এই 6টি বিজ্ঞান ধাতু পিটকে উল্লেখিত অন্যান্য বহু ধাতু এই অষ্টাদশ ধাতুরই অন্তর্গত। এই 18 প্রকারে সংযুক্ত করা হয়েছে জগতে যত ধাতু আছে, যত প্রকারে আপনি এগুলোর তো কোনো আর শেষ নাই। এই জন্য বহু, যেগুলো গুণে শেষ করা যাবে না, এই জন্য এগুলো বহু ধাতু। ঠিক আছে? এক একটা বিষয়ের সঙ্গে এক একটা বিষয় মিশ্রিত হয়ে এ আরেক রকম কাজ করে, আরেক রকমের গুণধর্মতা। এটা চিত্ত জগতের মধ্যেও সেম, আবার রূপ জগতের মধ্যেও সেম। একটার সঙ্গে একটা মিলে গেলে ওটার সঙ্গে এটা, যেমন কালার একটু করে 19-20 হয়ে গেলে এটা সেম, ওই কালার সেম কালার এরকম আর বলা যায় না। যেরকম
একটু একটু বেশ কম হয়ে গেছে যে এগুলোর নাম পরিবর্তন করে করে রং কিনতে গেলে দেখবেন না। কখনো এটার নাম পরিবর্তন করে দেয় তারা, সেমটা না, সেম কালার আর আসবে না। আবার আপনি সেম কালারের রং 10 দিন পরে লাগান, ওটার সঙ্গে এটার সঙ্গে মিলবে না। হুম। কেন? এটা আলো বাতাসের কারণে এটা পাল্টে গেছে আবার। আনতে হ্যাঁ। তো এভাবে বহু প্রকার ধাতু সবগুলো এই অষ্টদশ অষ্টদশ গুলো আবার সবার জন্য একবার বলেন অমিত বড়ুয়া। 18 গুলো, মানে 18 ভাগটা বলেন। সাউন্ড অফ করা। বামটা এখানে চক্ষু ধাতু, শ্রোত্র ধাতু, ঘ্রাণ ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু, মন ধাতু। তারপর এখানে যেটা বাহ্যিকা রূপ ধাতু, শব্দ ধাতু, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য, ধর্ম। তারপর হচ্ছে যে 13 থেকে চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান ধাতু ও মনোবিজ্ঞান ধাতু। 18টা। এক নম্বরে কি? চক্ষু ধাতু বানতে এভাবে 6 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, এইভাবে 6 নাম্বার 7 পর্যন্ত নাম্বার, এগুলো। তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে আধ্যাত্মিক। 7 নাম্বার বলেন। তারপর হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, এভাবে 12 পর্যন্ত। স্পর্শব্য। 12 পর্যন্ত, ধর্ম হ্যাঁ, পর্যন্ত 12। 13 নাম্বার বলেন। তারপর হচ্ছে যে 13 নাম্বার হচ্ছে চক্ষু বিজ্ঞান। এখান থেকে মনোবিজ্ঞান ধাতু পর্যন্ত। চক্ষু এবং চক্ষু বিজ্ঞানের মধ্যে তফাৎ সবার বোঝা হয়েছে, আশা করি জানা হয়েছে সবার। হ্যাঁ। উপাসক জ্ঞানশ্রী সিংহ চক্ষু এবং চক্ষু বিজ্ঞানের মধ্যে তফাৎ ব্যবধান বুঝাই দিতে পারবেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ। শোনা যাচ্ছে না। উপাসিকা শিল্পী বড়ুয়া চক্ষু এবং চক্ষু বিজ্ঞানের মধ্যে তফাৎ ব্যবধান বুঝাই দিতে পারবেন? চক্ষু করতে মানে আমরা যেটা মানে দেখছি, মানে কি জানি এটা দেখছি, জায়গাটাই হচ্ছে মানে চক্ষু। আর যেটাকে মানে এটা এটা আমি যে একটা ফুল দেখছি বা যে কোনো একটা জিনিস নির্দিষ্ট করছি, ওইটাকে মানে বিজ্ঞান বলে। এনি চক্ষু এবং চক্ষু বিজ্ঞানের মধ্যে তফাৎ ব্যবধান বলো। দীপেন বাবু বলেন। কথা শোনা যাচ্ছে না? না, কথা শোনা যাচ্ছে না? এটা শোনা যাচ্ছে তো? দীপেন বাবু বলেন চক্ষু এবং চক্ষু বিজ্ঞানের মধ্যে তফাৎ।
যেটা আলম্বন গ্রহণ করে সেজন্য শান্তিটাকে। আর চতুর্থ হচ্ছে গিয়ে যখন চোখের আর আলম্বন আমার ঠিক আছে, এনে বলো। আমরা চক্ষু প্রসাদকেই কালকে চক্ষু বলে আলোচনা করেছিলাম, যার দেখার ক্ষমতা আছে, দেখার শক্তি আছে। আর চক্ষু বিজ্ঞান হচ্ছে যে কালকে আমরা সম্প্রতি অতীত ভবাঙ্গ থেকে ভবাঙ্গ উপচ্ছেদ, এরপরে চক্ষু দ্বারা আবর্তন, চিত্ত, আবার চোখে পুনরায় যাওয়া, ওইটাকেই চক্ষু বিজ্ঞান বলা হয়। ঠিক ওই পর্যন্ত। এর আরেকটু পরের লেভেল সম্প্রতীচ্য। সম্প্রতীচ্যের আগে এবং উপচ্ছেদের পরে এই দুই জায়গার মাঝখানের যে গ্যাপ আছে, যে অবস্থাটা আছে, ওটাকেই মূলত আমরা চক্ষু বিজ্ঞান বলি। ওটার কাজ কি? শুধু এটুকুই জানে, কনফার্ম করতে আসছে যে চোখ দিয়ে দেখেছে, দেখে আবার সে ওখানে দিল, দেওয়ার পরে সে আবার চোখের মধ্যে আসছে, ও এটা চোখের কাজ হয়েছে, যে চক্ষু বিজ্ঞান। জাস্ট চোখের কাজ হয়েছে, ওইটুকু পর্যন্ত জানা এটা চক্ষু বিজ্ঞান। ঠিক কানের বেলায় সেম এভাবে, ও এটা কানের কাজ হয়েছে, যে কি কাজ হয়েছে, কি হয়েছে না হয়েছে অত কিছু জানবে না, শুধু কানের কাজ হয়েছে, অথবা চোখের কাজ হয়েছে, অথবা জিভের কাজ হয়েছে, এভাবে ওই জানা পর্যন্ত, অতটুকু পর্যন্ত হচ্ছে যে চক্ষু বিজ্ঞান নর্মাল। এছাড়াও আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম, প্রত্যেকটা জায়গার সঙ্গেই কিন্তু বিজ্ঞান শব্দটা যুক্ত, অথবা চিত্ত শব্দটা প্রত্যেকটা জায়গার সঙ্গে যুক্ত আছে। কোথায় কোথায় দেখেন, ওই যে আমরা অতীত ভবাঙ্গ চিত্ত, অতীত ভবাঙ্গ চিত্ত, চিত্ত বলতে হয়, চিত্ত মানেই বিজ্ঞান। কিন্তু এটার স্পেশাল নাম হচ্ছে যে শুধু এই বিজ্ঞান, দ্বিপঞ্চ বিজ্ঞান বললে এই জায়গাগুলো চিনতে হবে, বুঝতে হবে। ওগুলোকে আবার বিজ্ঞান বলা হয় কেন? এখানে একটা বিশেষ অবস্থা ঘটেছে, রূপ এবং আমার এই আধ্যাত্মিক আভ্যন্তরীণ বিষয়গুলোকে কেন্দ্র করে একটি বিশেষ অবস্থা ঘটেছে। না হলে অতীত ভবাঙ্গ হতে পারত না। অতীত ভবাঙ্গ হয়েছে, কিছু একটা রিসিভ করে নিয়ে গেছে, তো ওখানে না, একটা বিশেষ অবস্থা হয়েছে, ওই বিশেষ অবস্থার জন্য এটাকে চিত্ত বা বিজ্ঞান বলা। একটা বিশেষ বিজ্ঞান মানে বিশেষ অবস্থা, বিশেষ জ্ঞান। আগে নর্মাল ছিল, রূপ রূপের তালে ছিল, চক্ষু চক্ষুর তালে ছিল, কারো সঙ্গে কোনো রকমের দেখা সাক্ষাৎ কিছু নাই, তখন যার যার তালে তেতে ছিল। আর এই দুইয়ের সম্মেলনে যুক্ত হয়ে একটা বিশেষ অবস্থা তৈরি হলো। এরপর থেকে সবগুলোকে মূলত বিজ্ঞান ডাকলেও এটা সরাসরি চক্ষু বিজ্ঞান বা দ্বিপঞ্চ বিজ্ঞান বলে এখানে এই জায়গাটা বুঝতে হবে। পুতুলবাবু বলেন। চক্ষু এবং মনস্কারকে চক্ষু বিজ্ঞান বলে না? চক্ষু এবং মনস্কার, মনস্কার নর্মালি সব জায়গাতেই আছে। মনস্কার না থাকলে একেবারে প্রথম যে দেখাটা হয়েছে সেটাও হতো না। আর এই মনস্কারের অবস্থান একেবারে ভবাঙ্গর মধ্যেও আছে। সর্বচিত্ত সাধারণ জ্যোতিষিক ছাড়া মানে আমরা বেঁচে আছি মানি একদম ওই প্রতিসন্ধিক্ষণ থেকে সর্বচিত্ত সাধারণ জ্যোতিষিক কখনো আমাদেরকে ছেড়ে যায় না। বারবার রূপ বদলাচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে,
ওই সর্বচিত্ত সাধারণ চতুর্শিকের নানা ভঙ্গিতে সারাক্ষণ এটা পরিবর্তিত হয়েই চলেছে, থাকলেও কন্টিনিউ এটা এমনভাবে যোগসূত্রতে সংযুক্ত, একেবারে ঠিক মেশিনের মতো। মেশিন যেমন একবার স্টার্ট হইলে এটার পরে এটা যতক্ষণ বন্ধ হয় না ততক্ষণ যেমন এটা গোটো 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 আওয়াজগুলো চলতে থাকে কন্টিনিউ, কিন্তু প্রত্যেকটা শক্তি এক না। মেশিনের, আমরা মেশিন দেখেছি না, ফানির মেশিন, মেশিন প্রত্যেকটা শক্তি কি এক? এগুলো খণ্ড খণ্ড শক্তি, এটা কি বুঝতে পারেন? আমি আপনাদেরকে একবার আলোচনা করেছিলাম, এটা প্রত্যেকটা খণ্ডিত শক্তি, বুঝছেন? যারা একদম মূল শক্তি কেন্দ্র যেটা জানবেন, এটা এরা বুঝে যাবেন। দুটো একই সিস্টেম, চুম্বকীয় ব্যাপারটাও সেম, তেলের যেটা ব্যাপার আছে ওটাও প্রায় সেম। শক্তি দুটাই প্রায় সেম জায়গা থেকেই উৎপত্তি হয়। কীরকম সেটা, একটা ইয়া থাকে, 5 একটা থাকে, খুব শক্তিশালী 5, ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী আর কি। ওই 5-এর মধ্যে আমরা যে এরকম করে একটা কিছু ঘুরাই, হ্যান্ডেল একটা ঘুরানোর সঙ্গে একটা একটা খাপ গিয়ে বাতাস একটাকে চাপ দেয়, আর এই বাতাসটাকে চাপ দেওয়া মাত্র বাতাস অত্যন্ত গরম হয়ে যায়। যখন পুরো চাপ দেওয়া হয় বেশি গরম হয়, আর ঠিক এই গরম অবস্থার মধ্যে একটু করে তেল এমন একটা সিস্টেম করে রাখা হয়, ওই গরমটার কারণে এটা একটা তেল বের হওয়ার মতো একটা সিস্টেম আছে। তেল এটা বের হওয়া মাত্র এখানে আগুন ধরে যায়। আগুন ধরলে এটা শক্তি বহুগুণে বেড়ে যায়, হঠাৎ করে সেখানে বহুগুণ শক্তি বেড়ে যায়, গিয়ে আবার পুনরায় এটাকে ধাক্কা মারে। ধাক্কা মারলে এটা আবার উপরে ওঠে। এগুলো উপরে ওঠা এবং নিচে নামার এই কার্যক্রমকে কেন্দ্র করে মেশিনের কতগুলো মেশিনারি জিনিসপত্র এগুলো ঘুরতে থাকে, চলতে থাকে। এটা প্রত্যেকবার এরকম করে শক্তি উৎপন্ন করতেছে, প্রত্যেকবার এটা ঘূর্ণায়মান হচ্ছে। এ করতে করতে এগুলো তাহলে প্রত্যেকটা শক্তি পার্ট আলাদা আলাদা না? কিন্তু আমাদের এটা যখন মেশিন যখন চলমান থাকে, আমাদের কাছে মনে হয় যে এটা কন্টিনিউ চলে রয়েছে, কিন্তু প্রত্যেকটা শক্তি আলাদা আলাদা করে সে কন্টিনিউ উৎপন্ন করে 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 যাচ্ছে, এবং সে কন্টিনিউ চালাইতে গিয়ে ওখানে বেল্ট চলতেছে, ওইটা চলতেছে, সে এটা ওগুলো দেখলে মনে হয় যে এটা কন্টিনিউ চলমান। আসলে কন্টিনিউ চলমান না, এটা ওই বারবার উৎপন্ন করতেছে। ঠিক একইভাবে আমাদের এই জীবিত ইন্দ্রিয় আদি এগুলোও কন্টিনিউ এভাবে চলমান, প্রবাহমান। এগুলো প্রত্যেক ক্ষণে শক্তি উৎপন্ন হয়ে শক্তি আবার শেষ হয়ে মানুষ মরে যাচ্ছে প্রত্যেক ক্ষণে ক্ষণে, কিন্তু জীবিত ইন্দ্রিয় বা মনস্কার সেখানে রয়েছে। আচ্ছা, এখানে যেটা বললাম, কি বললাম যে আমরা চক্ষু এটা দেখেছে, দেখার পরে ওখানে অতীত ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ থেকে দ্বারাবর্তন পর্যন্ত যে জায়গাটা বিজ্ঞান থেকে সম্প্রতীচ্য হয়ে যাবার ওই ব্যাপারটা না, এর আগেরটা উপচ্ছেদ থেকে দ্বারাবর্তন পর্যন্ত, ঠিক ওই জায়গাটাকেই বিজ্ঞান বলা হয়। আমরা যখন বীতিচিত্ত পড়েছিলাম, তো বামটা বলে বলতে হবে বিজ্ঞানটা, মানে এইভাবে করে বলতে হবে বিজ্ঞানটা যদি আমরা তো আগে মানে যেমন আমরা প্রথমে বিজ্ঞান বলতে আমরা মনস্কার এবং চোখ, এগুলোর মাধ্যমে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে এগুলোকে আমরা বিজ্ঞান বলছি। তো এখন যদি বিজ্ঞানটা যদি জানতে চাও, অতীত ভবঙ্গ থেকে এটাই, হ্যাঁ, এভাবে ভবঙ্গ বলতে থেকে হবে। মানে এটা ক্রমান্বয়ে ওখানে তো মনস্কার আদি যত কিছুর ব্যাপার, প্রত্যেকটা কিছুর সংযোগ হ্যাঁ সহযোগ তো আছেই, হ্যাঁ আছেই। কিন্তু একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে চিনতে গেলে এইভাবে বলা ছাড়া উপায় নেই। ঠিক বিজ্ঞান কোন জায়গাটাকে আমরা বলি, এটা এই বিজ্ঞানের পরবর্তীতে সম্প্রতীচ্য বিজ্ঞান, সম্প্রতীচ্য বিজ্ঞানের পরবর্তীতে সন্তিরণ বিজ্ঞান, সন্তিরণ বিজ্ঞানের পরবর্তীতে ব্যবস্থাপন বিজ্ঞান, ব্যবস্থাপন বিজ্ঞান, জবন বিজ্ঞান,
জবন, তারপর জবন তদালম্বন। বিজ্ঞানের পরে তদালম্বন বিজ্ঞান, তদালম্বন বিজ্ঞানের পরে পুনরায় ভবাঙ্গ। চিত্ত এক না, বিজ্ঞান এবং চিত্ত একই না? বিজ্ঞান এবং চিত্ত একই। তাহলে উপাসিকা আমরা কতদূর পর্যন্ত বলছি এখন? চক্ষু বিজ্ঞান পর্যন্ত বলছি যে হ্যাঁ 13 নাম্বার। মানে বানতে 13 নম্বরে চক্ষু বিজ্ঞান ধাতু। হ্যাঁ 13 নম্বর চক্ষু বিজ্ঞান। 14 নম্বর বলেন। 13 নম্বর চক্ষু বিজ্ঞান, তারপর হচ্ছে সূত্র বিজ্ঞান, এভাবে মনোবিজ্ঞান পর্যন্ত মনোবিজ্ঞান পর্যন্ত বলেন। 18 নাম্বার 17 নাম্বার কি বলেন? 17 নাম্বার কায় বিজ্ঞান ধাতু। 17 নাম্বার হচ্ছে যে কায় বিজ্ঞান ধাতু। 18 নাম্বার মনোবিজ্ঞান ধাতু। তাহলে আমাদের যদি বলে অষ্টাদশ এখানে আমরা চক্ষু বিজ্ঞানটা এইভাবে বলছি, তো সূত্র বিজ্ঞানের মধ্যে তারপর গান বিজ্ঞানের মধ্যে এটাও কি ওই একই ভাবে আসবে? সেম এখন বুঝে গেছেন তো? সেম। হ্যাঁ একটা এই জন্য আর গুলো আলোচনা করতেছি না, একটা বুঝলে বাকিগুলো সেম। চিত্ত নিয়ম এটা চিত্ত এভাবেই চলতে থাকে। মাঝখানে যে কোনো জায়গাতে শেষ হয়ে যেতে পারে চিত্তের অবস্থা, যে কোনো জায়গাতে, অর্থাৎ অতীত ভবাঙ্গের মধ্যেও চিত্ত শেষ হয়, চলনের মধ্যেও শেষ হয়, উপচ্ছেদের মধ্যেও শেষ হয়, প্রত্যেকটা জায়গাতে শেষ হতে পারে। এবং কি জবনের মধ্যে গিয়েও প্রথম জবনীয় শেষ হয়ে যায়, দ্বিতীয় জবনীয় শেষ হয়ে যায়। কার্যকারণ সাপেক্ষে কোন জায়গায় শেষ হবে এটা নির্ধারিত হয়, কার্যকারণ সাপেক্ষে। আচ্ছা, তারপরে তাহলে আমরা এটা বোঝা শেষ। কুশলাকুশল দ্বিবিধ চক্ষু বিজ্ঞান হয় চক্ষু বিজ্ঞান ধাতু। সেই রূপে শ্রুত দ্বিপঞ্চ বিজ্ঞান ও মনোধাতু ত্রিক বাদ অবশিষ্ট মনোবিজ্ঞান ধাতু, এই 6টি বিজ্ঞান ধাতু পিটকে উল্লেখিত অন্যান্য বহু ধাতু এই অষ্টাদশ ধাতুরই অন্তর্গত। এটা আমাদের পুরো বোঝা হয়ে গেছে এ পর্যন্ত। অমিতাভ বড়ুয়া, কোনো সমস্যা নাই এ পর্যন্ত? কিছু সমস্যা থাকলে আরো বলেন। এখানে মানে অতীত ভবঙ্গ থেকে মনোবিজ্ঞান ধাতুটা কিভাবে মানে ইয়ে করবো, যেটা মনোবিজ্ঞান ধাতু লাগছে। দীপেন বাবু, অতীত ভবাঙ্গ থেকে মনোবিজ্ঞান ধাতু পর্যন্ত বুঝাই দিতে পারবেন? উপাসক জ্ঞানসু সিংহ, আপনারও জানা থাকলে বলতে পারেন। আপনার তো আজকে সাউন্ড আসতেছে না ভালো করে দীপেন বাবু। আমাদের এখানে এখন কারেন্টে ডিস্টার্ব করতেছে, তারপর মানে 1 ঘন্টা কারেন্টে বেশি ডিস্টার্ব করছিলাম, কারেন্টের জন্য সবাই এখন একটু অসুবিধায় পড়ে গেছে। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলতে পারবেন? বলেন। মনোবিজ্ঞান ধাতুটা একটু মানে ওইখানে একটু ইয়ে লাগে আর কি, মনোবিজ্ঞান ধাতুটা ঠিক বোঝা হয় নাই, অন্যগুলো তো পরিষ্কার। এনে বলো, এনে তো মিউট খুলতে পারতেছে না আজকে, আছে না নাই ক্লাসে এটাও তো বোঝা যাচ্ছে না। লাভলি বড়ুয়া আছেন?
তাহলে অমিতা বড়ুয়া এনি বলো, প্রশ্ন বুঝছো? ভান্তে বুঝি নাই। অতীত ভবাঙ্গ থেকে মনোবিজ্ঞান পর্যন্ত বুঝে দিতে বলছি। ভান্তে অতীত ভবাঙ্গ হচ্ছে যে অর্থাৎ যখন মানে আমরা কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা ওই সময় ভাবি না, একটা ভবাঙ্গ অবস্থায় থাকে, চিত্ত একদম শান্ত অবস্থায় থাকে, ওইটা হচ্ছে যে অতীত ভবাঙ্গ। যদি হঠাৎ ওই মুহূর্তে কোনো কিছু একটা বা ওইটা আমরা চোখেও চোখেও দেখি না, বা সেটা আমরা আহ কোনো চিন্তাও করি না, হঠাৎ করে ওই শান্ত অবস্থার মধ্যে যদি আমাদের কোনো কিছু একটা এ, যে কোনো একটা হয়তো বা মনের মধ্যে একটা কোনো কিছু উৎপন্ন হয়, হওয়ার সাথে সাথে যখন সেটা আবার চলে যায়, ওটা হচ্ছে অতীত ভবাঙ্গর। আর ভবাঙ্গ চলন হচ্ছে যে ওই সময় চিত্ত জাস্ট একটু করে ওইখানে একটু করে জাস্ট কম্পটা শুরু হয় চিত্তের। হওয়ার পরে ওই যে যেমন আমরা আমের যে উদাহরণ করেছিলাম, আম্র গাছের ঠিক ওরকম চলনটা হচ্ছে জাস্ট একটু করে আসছে, এসে একটু ধাক্কা লাগছে, ওইটা হচ্ছে চলন। আর উপচ্ছেদ হচ্ছে যে ওইটা যে ধাক্কাটার সাথে সাথে যে আমার মনের মধ্যে একটা যে কম্পন শুরু হলো, হওয়ার সাথে সাথে আমি ওই ভবাঙ্গ স্রোত যে শান্ত অবস্থা ছিল, ওই অবস্থাটা কিন্তু আমার আর তখন সেটা উপচ্ছেদ হয়ে গেছে। হওয়ার পরে এরপরে হচ্ছে যে পঞ্চদ্বারা বর্তন, অর্থাৎ এটি হচ্ছে যে আমাদের মনোবিজ্ঞানের প্রথম ধাপ। এখান থেকেই মন আমাদের ওই যে 5টি ধারে, চক্ষু হোক বা শ্রুত, ঘ্রাণ বা কায়, যে কোনো একটা ধারের দিকে এটা আবর্তন করেছে। সেটা চক্ষু হোক বা, আর মনোবিজ্ঞান হচ্ছে যে মন তখন ওই দিক দিয়ে ধাবিত হয়েছে এবং সেটা বুঝতে চেষ্টা করেছে, হওয়ার পরে সেটা হয়েছে যে মনোবিজ্ঞান। যখন সেটা বুঝতে পেরেছে, ঠিক সম্প্রতিচ্ছের আগের মুহূর্তে বোঝার চেষ্টা করতেছে বা জানার চেষ্টা করতেছে, এটা হচ্ছে মনোবিজ্ঞান। অমিতা বড়ুয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বান্তে লিখে রাখেন, হ্যাঁ। কে প্রশ্নটা কে আচ্ছা করছিল বান্তে। যে আমাকে? এখন উপাসক আমি জ্ঞানেশ্বর সিংহ করেছেন যে পরে, এর আগে প্রথমে কে বলতে বলছিল যে? আমি আমি করছিলাম যে বান্তে। আচ্ছা, এ নিয়ে এটা লিখে রাখতে হবে, হ্যাঁ। ভবাঙ্গ আমরা খুব ভালো করে জানি, ভবাঙ্গ সম্পর্কে আমাদেরকে আশা করি আর কেউ ঢুলাইতে পারবে না। এদূর কমপ্লিট, ভবাঙ্গ পর্যন্ত কমপ্লিট। উপাসক জ্ঞানেশ্বর সিংহ ভবাঙ্গ কি কমপ্লিট আপনার? হ্যাঁ মানতে, ভবাঙ্গ তো হচ্ছে মনের নিষ্ক্রিয় অবস্থা, কোনো সক্রিয়তা নেই সেখানে। তো ওই আর কি, যখন হঠাৎ কোনো উদাহরণ কিছু দেন, আসলো, তো উদাহরণ দেন। হঠাৎ ওই মনোবিজ্ঞান যেটা এখন বললেন যে যে হঠাৎ করে মনে কিছু একটা উৎপন্ন হলো, কিন্তু সেটা অতীত ভবাঙ্গে উৎপন্ন হলো। আর সেটা যখন আর একটু দৃঢ়তা হলো, তো ভবাঙ্গ চলন শুরু হলো। না, এগুলো চলনের বলতে পর বলছি না, আমার হ্যাঁ, প্রশ্নটা আগে বুঝবেন। শুধু ভবাঙ্গ বলবেন, বাকিটা আমি বলতেছি। শুধু ভবাঙ্গটা চিনেন কিনা, ভবাঙ্গ চিনলে আমরা বাকি এর পরেরটা শুরু করি। ভবাঙ্গ মানতে আমরা তো ভবাঙ্গ আগে জেনেছিলাম যে ভবের অঙ্গ, যেটা সবসময় আমাদের সঙ্গে থাকে নিষ্ক্রিয় অবস্থায়, সেটা
কোনো পঞ্চদ্বারে যে কোনো জায়গায় যখন স্পর্শিত হয় তখনই সেটা সক্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, আপনি ভবাঙ্গ চিনেন, ঠিক আছে। আবার আরেকবার আমরা এখানে উদাহরণও করব, কিছু আলোচনাও করব। এনি ভবাঙ্গটা খুব সংক্ষেপে এক লাইনে মধ্যে যাতে বলতে পারে সবাই, এরকম করে একটা কিছু বলো। ভান্তে আচ্ছা দাঁড়াও আমি বুঝছি যাও। ভান্তে ভবাঙ্গ হচ্ছে যে অর্থাৎ ঠিক স্রোতের মতো, যে যে পানির যে প্রবাহমান, যেটা অনবরত চলতেই থাকে, ওইটাই হচ্ছে যে ভবাঙ্গ মূলত আমাদের অনবরত ভাবে সেটা প্রবাহিত হচ্ছে। কিন্তু সেই ধারাটা যেমন কি আমরা যেটা আমরা পানির একটা উদাহরণ দিয়েছিলেন, মানে নদীর পানি যখন চলমান থাকে তখন মনে হয় যে না ওখানে কোনো ঢেউ নাই বা কোনো কিছু নাই, ও ধরনের একটা অবস্থা, মানে একদম সমানভাবে এটা যাচ্ছে। কিন্তু না, ওইখানেও কিন্তু সেটা আমরা আমাদের হয়তো বা চোখে পড়ে না, ভবাঙ্গের মধ্যে মাঝখানে আর একটা কথা ওই বলি, পানির কি ধারার যাচ্ছে, মধ্যে কি যাচ্ছে, এই যে যাচ্ছে বললা, নদীতে তো পানি যাচ্ছে আমরা দেখলাম, এখানে কি যাচ্ছে? এখানে বান্তা আমাদের জীবন প্রবাহ, মানে যেটা এই, নির্বাণ না হওয়া পর্যন্ত বিচ্ছিন্নভাবে যে আমাদের চিত্ত সন্ততির মধ্যে আমাদের কর্মটা বা সংস্কারটা ভাবে জমা রাখে, টিকিয়ে রাখতে সাহায্য করে ভবাঙ্গই। অমিতা বড়ুয়া বুঝে গেছেন? আপনার এটা লেখা থাকার কথা, মিউট করা, ঠিক আছে। এনি খুব সুন্দর করে বলেছে। হ্যাঁ বান্তা, এটা লিখে রাখছিলাম, আগে বলছিলাম যে হ্যাঁ, এখানে আগে বলতে কোনো আলম্বন ছয় দ্বারে আমাদের যে কোনো দ্বার দিয়ে স্পর্শ হয়ে ভবাঙ্গ স্রোতের সহিত, মানে যেভাবে ভবাঙ্গ আছে সেভাবে ভবাঙ্গকে, ভবাঙ্গের গতিধারাকে আঘাত না করে বা কম্পিত না করে চলতে থাকে। এটা হচ্ছে অতীত ভবাঙ্গ। একটা উদাহরণ দিয়েছিলেন, ওই এক টুকরো হালকা তুলা তুলা দিয়ে একটা মানে দিয়েছিলেন, একটা পানিতে পড়লে যাতে পানি কোনো কম্পন সৃষ্টি হয় না, একটা উদাহরণ বলছিলেন। আচ্ছা, এটা থেকে ওই পর্যন্ত পুরো মাথায় না থাকলে তখন ওই মনোবিজ্ঞান ধাতু এটা বোঝা যাবে না, সেজন্য আমি এখানে আবার গোড়াতে চলে গেছি যে হ্যাঁ, এটা শেষ করে ক্লাস শেষ হয়ে যাবে। বান্তা চিত্তের প্রবাহকে বলা হয়, এরকম বলা যায়? চিত্তের প্রবাহকে ভবাঙ্গ বলা যায়? হ্যাঁ হ্যাঁ, চিত্তের প্রবাহকে ভবাঙ্গ বলা যায়, কিন্তু ওইটা বললে আপনি আমাকে পুরো, আমি এরপরে আরো প্রশ্ন করব, এগুলো সব একটা একটা করে আমাকে ভেঙে ভেঙে বলতে হবে। চিত্তের প্রবাহ, ওই প্রবাহের মধ্যে কি আছে, কিসের প্রবাহ এটা? ওখানে যেমন নদীর মধ্যে নদী জলের প্রবাহ বলি আমরা, তার মানে জল আছে, জলের প্রবাহ। এখানে কিসের প্রবাহ? এটা বুঝতে পারেন? এটাই আমরা বলতেছি। হ্যাঁ, এই ভবাঙ্গের মধ্যে মূলত আমরা এভাবেই জানি যে ওই নিষ্ক্রিয় অবস্থার মধ্যে সুপ্ত গুপ্ত যেভাবেই হোক তাদের সমস্ত কার্যক্রম অফ করে ওই 7 অবস্থার সন্নিবেশন আছে, এটা এক। কিন্তু ওই 7 অবস্থার সঙ্গে আমাদের এই 52 প্রকার চৈতসিক 7 অবস্থা ছাড়াও আরো যে বাকি চৈতসিকগুলো আছে, এগুলো আমাদের জন্মান্তরীণ করা, ইহজন্মে করা সমস্ত কার্যরাশিকে ওখানে সে সেভ করার মতো পরিস্থিতি পর্যায় একটা আছে। ওগুলো সারাক্ষণ উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়ে বহুকাল ধরে এভাবে উৎপন্ন এবং ধ্বংস করে করে চলতে থাকে, প্রবাহিত, একদম নদীর স্রোতের মতো বলা হয়েছে। কেন নদীর স্রোত? এগুলো তারপরেও টুকটাক গণা পড়া যাবে, কণাগুলোকে ইচ্ছে করলে কত ফোঁটা আছে কত কণা আছে এগুলো হয়তো বের করা যাবে।
হ্যাঁ, একটা সিস্টেম করে মানে নির্দিষ্ট মাপ করলে। কিন্তু এখানে এত বেশি পরিমাণে এই চিত্ত ভবাঙ্গায়িত অবস্থায়ও উৎপন্ন এবং ধ্বংসের খেলা এখানে চলছে, এগুলো বলার মতো নয়। যদিও বা আমাদের বর্তমান কোনো কিছুর অবস্থা সেখানে নাই। এগুলো আমরা জানিও না, বুঝিও না। এগুলো আমাদের জানা বোঝারই অগোচরে ওই অবস্থাটা চলতে থাকে। ভবাঙ্গ। আমাদের ৬ দ্বারের সঙ্গে কোনো সম্পর্ক সেই মুহূর্তে থাকে না। তার নিজের মতো করে সে নিজে কন্টিনিউ এই কাজটা করতে থাকে এবং জন্ম-জন্মান্তরের ভবরাশি সবগুলোকে বহন করে বলিও ভবাঙ্গ। সমস্ত জন্মরাশি, সমস্ত সংস্কার রাশি, সমস্ত কর্মরাশি ওই অবস্থাটা বহন করার ক্ষমতা রাখে। আবার এই কথাগুলো খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বুঝতে হবে, না হলে আবার অনাত্মা বুঝতে কষ্ট হয়ে যাবে, ওটাও মাথায় রাখতে হবে। এবং ওই যে মেশিনের উদাহরণ দিলাম, এটা প্রতিক্ষণে ক্ষণে ওই সিস্টেমের মধ্যে কিন্তু এটা চলমান, প্রতিক্ষণে উৎপন্ন হচ্ছে, আবার প্রতিক্ষণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ যাবতীয় সংস্কারের সমন্বয়ে এটা উৎপন্ন হচ্ছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই উৎপন্ন ধ্বংস এটা বহুবার, কতবার হচ্ছে কোনো গণাগণি নাই। এটা যখন আমরা যদি পানির আকারে বা কোনো বস্তুর আকারে যদি দেখতাম, ওই নদীর স্রোতের মতো হতো। এজন্য এটাকে নাম দেওয়া হয়েছে ভবাঙ্গ স্রোত। আমাদের বুঝতে সহজ হওয়ার জন্য বা এটার এই গতিধারাটা বুঝতে পারার জন্য, এবং আমাদের ভবাঙ্গটাও কত দ্রুত অনিত্য এটা বুঝতে পারার জন্য, কত দ্রুত এদের অস্তিত্ব হারিয়ে ফেলতেছে এটা বুঝতে পারার জন্য, অনিত্য জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য এই ভবাঙ্গ স্রোত বা ভবাঙ্গের মূল কার্যক্রম, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি কার্যক্রমগুলো বোঝাটা অত্যন্ত দরকারি এবং জরুরি। এই ভবাঙ্গের মধ্যে চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা যে কোনো জায়গা দিয়ে আলম্বনের সংস্পর্শন যদি হয়, প্রথমবার এটা নিয়ে মাত্র ও কিছু করতে পারে না, কোনো কিছু করার ক্ষমতা নাই চোখের, ও নিয়ে মাত্র ওই ভবাঙ্গের মধ্যে নিক্ষেপ করে। ভবাঙ্গের মধ্যে যখন নিক্ষেপ করে, প্রথম যে অবস্থাটা হয় একেবারে খুব সূক্ষ্মাতি হালকা করে এটা হয়, হালকা একটা অনুভব, হালকা একটা বিষয় যে ওখানে পড়ছে, এরকম একটা বিষয়ের অবতারণা হয় বা প্রথম সম্পর্ক এই ভবাঙ্গের সঙ্গে চোখে যা দেখেছে সেই বিষয়ের সঙ্গে, এটাকে বলা হয় অতীত ভবাঙ্গ। এটা যদি একটু গ্রহণযোগ্য বা একটু বিচার করার যোগ্য হোক, বা এটা কে আমি নিয়ে কিছু ভাববো, চিন্তা করব, এরকম অবস্থা যদি ওই ভবাঙ্গের মনে হয়, আমার মানসিক অবস্থা ওই বস্তু যা দেখেছি এখন বা যা শুনেছি সেটার কে কেন্দ্র করে ওটা যদি ওরকম গ্রহণের মতো বিষয় হয়, মানে গ্রহণ বলতে অতটুকু গ্রহণ আর কি, অতটুকুর মধ্যে যদি হয়, তখন এটা চলন পর্যন্ত চলতে থাকে, চলন। আবার এই অতীতের মধ্যেও অনেকবার কাটাইতে আমরা দেখেছি, অতীত ভবাঙ্গের মধ্যে মানে কিছু করে না, ওই অতীত ভবাঙ্গের মধ্যে এগুলো হতে থাকে। অতীত ভবাঙ্গ একবার হয়েও অনেক সময় শেষ হয়ে যায়। কি জন্য এটা শেষ হয়ে যায়? যে একেবারে তুলার মতো হালকা করে পড়ছে, পড়ছে যে ভালো করে তার অনুভূতিও হয় নাই। তুলার উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? একেবারে মানে তখন যখন গাঢ় হয়, একদম এটার দলার মতো পড়ে, তখন এটা পুরো কম্পন করে ফেলে না? তারপরে এটার ঢেউ যে বহমান থাকে, ওটাকে কম্পন বা চলন। হ্যাঁ, এটা পুরো বিষয়টা চলতে থাকে। যেটা যত বড় হবে আলম্বন, সেটাকে কেন্দ্র করে তত বড় ঢেউ এখানে চলতে থাকে। এই ঢেউও অনেক সময় ১ বার, ২ বার, ৩ বার, কতবার পর্যন্ত আমরা এটা পড়েছিলাম না? মনে আছে? আচ্ছা, মনে থাকার দরকার নাই। এর পরবর্তীতে এটা যখন আরেকটু বের হওয়ার মতো ক্ষমতা সম্পন্ন হয়, তখন এখান থেকে বের হয়, নির্দিষ্ট গণ্ডির থেকে, ভবাঙ্গ থেকে বের হয়। ওই ভবাঙ্গ থেকে বের হওয়ার নাম
কি জন্য বের হতে যাচ্ছে? যে ওই যে কোথায় কি হয়েছে এটা দেখার জন্য। কোথায় কি হয়েছে একটু দেখি তো। এটা কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে? হ্যাঁ, এই দেখার জন্য বের হওয়ার অবস্থাটা উপচ্ছেদ। এটা হচ্ছে ভবাঙ্গ উপচ্ছেদ। উপচ্ছেদ করে দ্বারাবর্তন। দ্বারাবর্তন বলতে এটা পঞ্চদ্বারাবর্তন। ৫ টাকে একসঙ্গে বলা হয় দ্বারাবর্তন। চোখের দ্বারাবর্তন। চোখের মধ্যে হয়েছে যে ও সিগন্যাল পেয়েছে চোখ থেকে যায় চোখের মধ্যে। গিয়ে আবার পুনরায় সে রিপিট করে বিষয়টা। কি দেখেছে এটা। হ্যাঁ, বা দেখার কার্য এটা চোখ দিয়েই যে আসছে এটা আবার সে কনফার্ম করে। ওই কনফার্ম করার অবস্থাটা কি কনফার্ম করা? মানে চোখ দিয়ে আসছে যে ওইটুকু কনফার্ম। এ চোখ দিয়ে আসছে। এটা চক্ষু বিজ্ঞান। কান দিয়ে আসছে, কানের বিজ্ঞান। নাক দিয়ে আসছে, নাকের বিজ্ঞান। হ্যাঁ, যেভাবে আসছে এটা বিজ্ঞান। বিজ্ঞানের পরে কি? সম্প্রতীচ্য। সম্প্রতীচ্য মানে বিনা বাধায় ও এটাকে রিসিভ, এটাকে কার্যক্রম চালানোর জন্য অটোমেটিকভাবে নিয়েছে আর কি। মানে একটা মনে করেন এটা গবেষণাগার, এটাকে এটার মধ্যে আনছে। এটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গায় আনছে। আমি এখানে এখন গবেষণা করব। যে হবে হোক আমি দেখি আগে। দেখার জন্য এখানে নিয়ে আসা। এই সম্প্রতীচ্য এটা। তারপরে এবার এটাকে গুটিনাটি একটু একটু দেখা শুরু করলো সন্তিরণ। এই সন্তিরণ থেকে শুরু করে ব্যবস্থাপন, যবন, তদালম্বন এগুলো সবগুলো মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত। ওই পর্যন্ত মনোধাতু ত্রিক। দ্বিপঞ্চ বিজ্ঞান এবং সম্প্রতীচ্য ২ পর্যন্ত মনোধাতু ত্রিক। আর এর পরের অবস্থাগুলো মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত। এবারে আমরা আরো সহজ করে বুঝতে পারবো। ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতুগুলো যদি আমরা পড়া শুরু করি পুরো বুঝে যাব। ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতুগুলো এনি বলো। ১ নাম্বার ৭৬ প্রকারের মধ্যে ১ নাম্বারটা বলো। হ্যাঁ, ১৩ প্রকার অহেতুক চিত্ত বাদে হ্যাঁ, বাকি সবগুলো তো ৭৬ প্রকার মনোবিজ্ঞানের মধ্যে পড়তে। হ্যাঁ। বলেন মনোবিজ্ঞান ১ নাম্বারটা বলেন। মনোবিজ্ঞান ধাতু ১ নাম্বারটা। আমার থেকে সিরিয়ালি মনে হয় না, তবে ঠিক আছে, এনি ১ নাম্বারটা বলো। চক্ষু বিজ্ঞান ধাতু। চক্ষু বিজ্ঞান ধাতু না বানতে ১ নাম্বারটা। ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতু। অমিতা বড়ু ১ নাম্বারটা বলেন। মানে এখন আপনি বলছেন যে সম্প্রতীচ্য পর্যন্ত, তাহলে আমরা সন্তিরণ থেকে হিসাব করতে হবে না? না, এমনে এটা আমি পরে বলতেছি। আগে ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতু এগুলোকেই শুধু মনোবিজ্ঞান ধাতু বলা হয়। মাঝখানের জায়গাটা আর না। ওর দিকে মনোধাতু ত্রিকটা মনোধাতু ত্রিক এই জায়গায় থাকবে। আর এই পরবর্তীর সাইডটা ৭৬ প্রকারটা বাইর করেন, বের হয়ে যাবে। অকুশল চিত্ত তাহলে তো হ্যাঁ, প্রথমে। অকুশল চিত্ত ১২টা 12টি এটা প্রথমে। তারপরে 12টি ধরতে হবে। তারপরে ওখানে ১ নাম্বার চিত্ত তো ওইটাই সমনুষ্ঠ সহকতা। হ্যাঁ, এখান থেকে একেবারে লাস্টের চিত্ত কোনটা ৭৬ প্রকারের? লাস্টে হচ্ছে অরূপ বছরের ৪টা। মিলছে? অরূপ বছরের ৭৬টা মিলছে? কুসুম চিত্ত। অরূপ বছরের ৪। এখান থেকে লোকোত্তরের গুলো আছে না? হ্যাঁ, এই তো হিসাব করলে এখন বাইর করবো আমরা। অরূপ বছরের ৪, তারপরে রূপ বছরের
5টা। তারপরে আচ্ছা, অরূপ বছরের বান্তে কুশল 4টা, ক্রিয়া বিপাক 4টা, ক্রিয়া 4টা, হুম। ক্রিয়া 4টা। 12 মোট আসবে যে 4 দুগুণা 3 4 12টা। 12 তারপরে রূপবচন চিত্তের মধ্যে 5টা কুশল, 5টা বিপাক, 5টা ক্রিয়া। 15 এখানে হচ্ছে 15 চিত্ত। হুম তারপর কামাবচর চিত্তের মধ্যে হচ্ছে অকুশল চিত্ত 12টি। হুম অহেতুক চিত্তের মধ্যে সন্তিরণ আছে 3টি। একটি অকুশল চিত্তের মনোদ্বারা মধ্যে বর্তন, কয়টা মানে থাকে? এক সন্তিরণ, বিপাক এবং 3টা সন্তিরণ আছে না? এই, বিপাক, আর একটা অকুশলের মধ্যে কি কি আছে যে কুশল, শুধু? ওই সুখ সহগত সন্তিরণ, আর একটা মনে হয় দুঃখ সহগত সন্তিরণ। কুশলের মধ্যে 2টা আছে। ওই সন্তিরণ। একটা হচ্ছে বলতে উপেক্ষা সহগত সন্তিরণ, আরেকটা হচ্ছে সমনুষ্য সহগত সন্তিরণ, আরেকটা হচ্ছে উপেক্ষা সহগত সন্তিরণ। হুম এখানে 3টা। আছে 3টা। হুম তারপরে হচ্ছে যে অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে পঞ্চধারা না, পঞ্চধারা এটা বাদ দিতে হবে তো। না, অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে আসবে যে মনোধারা বর্তন। আচ্ছা, আরেকভাবে করলে আরো ওইটা। সোজা হয়। আমাদের চিত্তচাট 89 প্রকার চিত্ত আমরা সবাই পড়েছি, জানি। এই 89 প্রকার চিত্ত থেকে দ্বিপঞ্চ বিজ্ঞান এবং মনোধাতু ত্রিক বাদ দিলে আর কয়টা থাকে? 13টা বাদ দিলে আর কি থাকে? 18টা বাদ দিলে হয়ে যাচ্ছে 10টা। 10টা ধাতুর যেগুলো 18টা, হুম ওগুলা বাদ গেলে আর বাকি হচ্ছে 76টা। হুম না, না না, ওটা কেমনে হবে? এখানে এটা 18টা এরকম বাদ না। দিলে হবে না। 13 বাদ দিলে এখানে কত? ওই 13 বাদ দিলে ওই 76 হয়তো বানতে। 13 বাদ দিলে 76। 89 থেকে। হ্যাঁ, এই হ্যাঁ। 89 চিত্ত থেকে 13 বাদ দিলে হচ্ছে 76। তাইলে বাকি যে চিত্তগুলো আছে এগুলো সবগুলো এই মনোধাতু ত্রিকের সঙ্গে সম্পর্কিত হয়ে এসে মনের কার্যক্রম সম্পাদিত হয়ে আসছে বলে এগুলোকে বলা হয় মনোবিজ্ঞান ধাতু। এর পরবর্তী অবস্থা সবগুলোকে এবার এসে একসঙ্গে কি বলা হয়? মনোবিজ্ঞান ধাতু। তাহলে উপাসক দীপেন বাবু, অহেতুক চিত্তগুলো মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত হয়েছে কিনা? অহেতুক চিত্তগুলো আবৃত্তি করেন উপাসিকা অমিতা বড়ুয়া। অহেতুক চিত্তগুলো বানতে এখানে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, হুম তারপর উপেক্ষা সহগত শ্রোত্র বিজ্ঞান, উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, তারপর সুখ সহগত কায় বিজ্ঞান, আর উপেক্ষা সহগত সম্প্রতীচ্য না, এখানে সবগুলো বলবো বানতে সম্প্রতীচ্য চিত্ত। সন্তুলন গুলো বাদ দিতে হবে না? কুশলে কয়টা, অকুশলে কয়টা? এখানে অকুশলে 7টা, হুম আবার কুশলে আছে আপনার 8টা। 8টা। তারপরে আর ওদিকে আছে 3টা। 15। হ্যাঁ, 3টা, 18টা। হুম এই 18টা হচ্ছে যে এখানে অহেতুক চিত্ত। অহেতুক চিত্ত কয়টা? অহেতুক টোটাল বানতে আপনার বিপাক, তারপর কৌশলের বিপাক, আর কৌশলের বিপাক, আর ক্রিয়া চিত্ত, এগুলো সবগুলো মিলে 18টা। হ্যাঁ, 18টার মধ্যে ওই আপনার এগুলো বাদ যাবে মনে হয় এখানে। শুধু দ্বিপঞ্চ বিজ্ঞান এবং মনোধাতু ত্রিক। আমরা যে 89 প্রকার চিত্ত গুনছিলাম, কোত্থেকে গুনছিলাম আমরা? উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান থেকে গুনছিলাম। চক্ষু বিজ্ঞান থেকে সবগুলো। ঠিক আছে,
তাইলে বিজ্ঞান এবং উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান তফাৎ আছে, ব্যবধান আছে? এনি বিজ্ঞান এবং উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান বেশ কম আছে? বানতে আছে। আছে তো বান্দা। কি বেশ কম আছে? উপেক্ষা ওগুলা তো বানতে, ওগুলা হচ্ছে পূর্বজন্মকৃত। আর আমরা জ্ঞান, যেটা আমরা বর্তমানে উৎপন্ন করব বা উৎপন্ন করেছি। কালকে চিত্ত 4টা নিয়ে বসবেন অমিতে বড়ুয়া আবার। আচ্ছা। তখন এই 76 প্রকার যে চিত্তগুলো আছে এগুলো দেখলে আপনাদের খুব ইজিতে এই পুরো বিষয়টা বুঝে যাবেন যে মনোবিজ্ঞান ধাতু কোন জায়গাটা, কোন জায়গা থেকে। আর নর্মালি সহজভাবে বুঝতে হলে মনোধাতু ত্রিকের পরের অবস্থা সবগুলোই হচ্ছে যে এগুলো সবগুলোই তো ওই 76 প্রকার চিত্তগুলো তো না? ওখান থেকে কোন 76 প্রকার চিত্ত সবগুলো না? মনোধাতু ত্রিক বাদ দিয়ে দ্বিপঞ্চ বিজ্ঞান 76 প্রকার। হ্যাঁ, দ্বিপঞ্চ বিজ্ঞান এবং মনোধাতু ত্রিক এগুলো বাদ 13টা দিলে বাদ দিয়ে 76 প্রকার মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান ধাতু। বানতে মনোবিজ্ঞান ধাতু কি, মনোবিজ্ঞানটা কি এই যে পূর্বজন্মকৃত নয়? না না, মনোবিজ্ঞান তো পূর্বজন্মকৃত কেন হবে? আমি মনোবিজ্ঞান মানে হচ্ছে যে মনের দ্বারা গবেষিত যেটা হয়। তাহলে আমরা মন বলতেছি কাকে? এই জায়গায় এটা চিনতে হবে। মন কাকে বলতেছি? যে মন বলতেছি যে ওই দ্বিপঞ্চ বিজ্ঞান এবং সম্প্রতীচ্য 2। দ্বিপঞ্চ বিজ্ঞান সবগুলোকে একটা বলা হয় আর সম্প্রতীচ্য 2কে 2 গোনা হয়। এজন্য মনোধাতু ত্রিক ওই অবস্থাটাকে কি বলা হয়? মনোবিজ্ঞান মনোধাতু ত্রিক। মন বা মনোধাতু, মন বা মনোধাতু। ওই মন দ্বারা পরবর্তীকালে আরো বিস্তারিত গবেষিত যখন হয়, ওই অবস্থার পরের অবস্থা যখন হয়, তাহলে মনের আলো, হ্যাঁ মনের আলম্বনটা হলে কেন ধর্ম, কেন তাহলে? ওই তো ধর্ম ধর্ম, ওই মানে যে তো আমরা হচ্ছে পড়ছি, সংস্কার। এখন তো আমরা পড়লাম মনের আলম্বন যে তো সংস্কার গুলা কি আমার অতীতের নাই? আছে, সংস্কার কেন কি আমার থাকবে না? অতীতের নেই? তুমি আমরা যে ধর্মায়তন এখন পড়ছি না, এই পড়ার মধ্যে ধর্মায়তন আমরা পড়ে আসছি না এখন? কাকা কাকা ধর্মায়তন বলছি আমরা। বেশি কমিতে বলবো, একটু আগে ছিল ধর্মায়তনটা। হ্যাঁ বান্দা 52 প্রকার চৈতসিক গুলোকে আমরা বলছি। আরো বলেন, পুরোটা বলেন, ধর্মায়তন কাকে কাকে বলা হয়েছে? 52 প্রকার চৈত, সেই 16 প্রকার শুক্র, আরেকটা মনে হয় নির্বাণ। হ্যাঁ, নির্বাণ। তাইলে এখন বুঝে গেছে, এখন পরিষ্কার হয়েছে? বানতে আমি বলতে এখানে 69 প্রকার ধর্মায়তন এগুলো। হ্যাঁ, এখানে 69 প্রকার। এই 69 প্রকার ধর্মায়তন এখন পরিষ্কার হয়েছে নি? বানতে আমি বলতে যাচ্ছি যে 52 প্রকার চৈতসিক, তো চৈতসিক তো সংস্কার, তো সংস্কারটা কি আমার অতীত জন্মের নয়? অতীতের সংস্কারও তো আছে এখানে। তাহলে অতীতের আর আমার বর্তমান মনের চিন্তা করার আলম্বন তো দরকার সংস্কার নেই। হয়। অতীতের আর বর্তমানের চিন্তা করার দরকার নেই। এখন বর্তমানে যখন হবে তোমার এটা, আমাদের এখন বর্তমান নিয়ে কথাবার্তা। তোমার অতীত টানাটানি করার তো এই মুহূর্তে দরকার নেই। আছে? দেখো আছে কিনা দেখো, ভাবি দেখো, এমনি বলিও না আন্দাজে। বানতে আমি সেটা বলতে যাচ্ছি না যে মানে মনোবিজ্ঞানটা কি অতীতের কি নাই, বা আমার পূর্বজন্ম কি নাই, ওটা বলতে না, যাচ্ছি। মনোবিজ্ঞানগুলো সব বর্তমানের। মনোবিজ্ঞান ধাতু বর্তমানের, যেমন তোমার মনোধাতু ত্রিক, সেটাও বর্তমানের না?
বর্তমানে প্রত্যেক মুহূর্তে ঘটে চলেছে না এটা? আমরা কি অতীতের গুলো হিসাব করতেছি? তাহলে বানতে আমরা আমরা ওটা হিসাব করেছি না। কোনটা? উপেক্ষা স্বভাবত সম্পাদিচ্য 2 এটা তো আমার পঞ্চদ্বারাবর্ধনে। বর্তমানে উৎপন্ন হয়ে আছে। তো ওইটা তো অতীতের, যেটা আমরা অহেতুকের মধ্যে উপেক্ষা স্বভাবত অতীতের সম্পীড়ন। ফলে আমি এটা পেয়েছি, কিন্তু পেয়েছি বর্তমানে পাওয়া অবস্থায় বর্তমানে আছে না? হ্যাঁ বানতে, আমি তো এটাই বলতে চাচ্ছি যে ওইটা এটাই আমার অতীতে পাওয়া না, অতীতের অতীতে পাওয়া। পাওয়াটা আমি বর্তমান, ওইটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, অতীতের পাওয়াটা এখন আবার যখন বর্তমানে আছে এটা বর্তমান। আচ্ছা, কালকে আমরা তাইলে ৭৬ প্রকার সবগুলো আবার একটা একটা করে আলোচনা করে যাব। হ্যাঁ, তখন পুরো এটা ক্লিয়ার হবে, এবং এটা অত্যন্ত জরুরি। কেন জরুরি? বিপাশনা এগুলো না জানলে, না বুঝলে বিপাশনা কেমনে করবেন? যেমন আজকে ভবাঙ্গ চিনলেন, ভবাঙ্গ চেনাটা কত জরুরি। সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায়ও শেষ করতে হলে আত্মধারণা, তাহলে এইগুলি প্রত্যেকটা অবস্থা অতি সূক্ষ্ম পর্যায়ে জানতে হবে, জানা ছাড়া কোনো উপায় নাই চিত্ত নিরোধ করার বা দুঃখ নিরোধ করার। হ্যাঁ, ওই যে পঞ্চস্কন্ধ যেটা, সেটাও তো ভবাঙ্গই বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যেটা, সেটাও তো ভবাঙ্গ বহন করে নিয়ে যাচ্ছে। ভবাঙ্গ বহন করে নিয়ে যাচ্ছে। ভবাঙ্গ সবসময় রূপস্কন্ধ বহন করতে হয় এরকম না। রূপস্কন্ধ ছাড়াও তো ভবাঙ্গ বহিত হয়, আমরা দেখতেছি। যেমন অরূপগোচর লোকে, অরূপ লোকে সেখানে রূপ থাকে না, ওই 4 স্কন্ধের মাধ্যমে তখন ভবাঙ্গ অ্যাক্টিভ থাকে না। হ্যাঁ, থাকে। সেটা অন্য জায়গার কথা। কালকে মূলত আমরা এই ৭৬ প্রকার এগুলো বুঝলে প্রত্যেকটা জায়গা চিত্ত একবার টাচ দেওয়া হয়ে যাবে সঙ্গে, এবং মনোবিজ্ঞান ধাতুও বোঝা হয়ে যাবে সেই সঙ্গে। ঠিক আছে, দুইটা বিষয় নিয়ে কালকে আমরা আলোচনা করব। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগুণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে।